ক্রমে ক্রমে শীত কমে এলো। কেতুপুর গ্রাম ও জেলেপাড়ার মাঝামাঝি খালটা শুকিয়ে গিয়েছে। পদ্মার জলও কমেছে অনেক। ক্রমে ক্রমে মাঠগুলো ফসল শূন্য হয়ে খাঁ খাঁ করতে লাগলো। পায়ে চলা পথগুলো স্পষ্ট ও মসৃণ হয়ে এসেছে অনেক দিন আগে। আম গাছে কচি পাতা দেখা দিয়েছে। দেখতে দেখতে পাখির সংখ্যা বেড়ে গিয়েছে দেশে। ঝাঁক বেঁধে বুনো হাঁসের দলকে উড়ে যেতে দেখা যায়। উত্তরাভিমুখী নৌকোগুলো দক্ষিণে জোরালো সমগতি বাতাসে বাদাম তুলে তরতর করে ভেসে যায়। দূরে গেলে অতিথি হাঁসগুলোর মতোই রহস্যময় মনে হয় তাদের। মাছ দুধ সস্তা হয়েছে। পদ্মার চর থেকে কলসি ভরা দুধ আসে বাজারে 4 পয়সা সের বিকিয়ে যায়। শীতে কুকড়ানো গ্রামগুলো গা মেলেছে। সকাল সন্ধ্যায় মালা কাপড় ভাঁজ করে লখা ও চণ্ডীর শরীর ঢেকে গলায় বেঁধে দেয় না। খালি গায়েই তারা শুকনো ডোবা পুকুরে কাদা ঘেঁটে মাছ ধরতে থাকে। ফাটা চামড়া উঠে গিয়ে ত্বক মসৃণ হয়ে আসছে সকলের। মালার রং যেন আরো ফর্সা হয়ে আসছে। এক মুঠো যৌবন যেন অতিরিক্ত এসেছে মালার দেহে। মালাকে চেয়ে রাত্রে কুবেরের ঘুম ভাঙে, কোনোদিন গৃহে, কোনোদিন পদ্মার বুকে। রাশুর সঙ্গে গোপীর বিবাহের বন্দোবস্ত কিন্তু হয়ে গিয়েছে বাতিল। এ কীর্তিও হোসেন মিয়ার। সোনাখালীর একটি পাত্র হোসেন ঠিক করে দিয়েছে গোপীর জন্য। নাম তার বঙ্কু, বয়স বেশি নয়। এ জগতে বঙ্কুর আপনার কেউ নেই বটে, কিন্তু হোসেন মিয়া আছে। হোসেন মিয়া যার মুরব্বী, কিসের অভাব তার। বঙ্কু 5-20 টাকা পণ দেবে কুবেরকে। গোপীকে গহনা দেবে 3-20 টাকার। আর একদিন জেলেপাড়া সকলকে দেবে ভোজ। এ কথা জানতে কুবেরের বাকি নেই যে বিবাহের পর নবদম্পতিকে হোসেন ময়নাদ্বীপে নিয়ে যাবে। কিন্তু জেনে কি লাভ? হোসেন মিয়ার অবাধ্য কুবের কেমন করে হবে? তাছাড়া 5-20 টাকার মায়া ত্যাগ করবার সাধ্য কুবেরের নেই। বিবাহ দিলে মেয়ে পরের ঘরে যায়, কাছে অথবা দূরে। গোপী না হয় যাবে দূরে, অনেক দূরের ময়নাদ্বীপে। হয়তো কখনো একটু মন কেমন করবে কুবেরের, কিন্তু তার প্রতিকার কি? মন তো অনেক কারণেই কেমন করে মানুষের। খবর শুনে রাসু গালাগালি করে গিয়েছে। বলেছে কথা দিয়ে কথা রাখল না কুবের। কুবের এসে সর্বনাশ করে ছাড়বে। যোগীকে গিয়ে রাসু বুঝি ধরেছে। তারপর একদিন শীতল এসে রাসুর সপক্ষে অনেকক্ষণ ওকালতি করে গিয়েছে কুবেরের কাছে। বলেছে টাকা যদি বেশি চায় কুবের, সেটা বলে না কেন? সোনাখালীর পাত্র যত টাকা দিতে চায় তাই দেবে রাসু। গ্রামে রাসুর মতো পাত্র থাকতে দূর দেশে মেয়েকে কুবের পাঠাবে কেন? কেন? এ কেন জবাব দেবার ক্ষমতা নেই কুবেরের। ময়নাদ্বীপে গিয়ে গোপীকে বাস করতে হবে ভাবলে জালে আবদ্ধ ইলিশ মাছের মতো মাঝে মাঝে তার মনটাও কি ছটফট করে না? তবু তাকে এসব বলা মিছে। একদিন গোয়ালন্দে অধরের সঙ্গে কুবেরের দেখা হয়ে গেল। অধর বলল, কয়েকদিন আগে কপিলা চরডাঙ্গায় এসেছে, কিছুদিন থাকবে। বাড়ি ফিরে কুবের সেদিন মালাকে বড় দরদ দেখায়। বলে, মালা কতকাল বাপের বাড়ি যায়নি, ইচ্ছে করে না যেতে? ইচ্ছা যদি হয় তবে না হয় চলুক মালা কাল, 2-4 দিন থেকে আসবে। মালা বলে, না, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তার নেই। বাপ কি যেতে বলেছে তাকে? এতকাল সে যে যায়নি, একবার কি দেখতে চেয়েছে তাকে? মালা কাঁদো কাঁদো হয়ে যায়। বলে, তার মনটা শুধু পোড়ায়,
বাপ ভাইয়ের কথা ভেবে। তার জন্য ওদের কারো দরদ নেই। কেন সে যাবে বাপের বাড়ি যেচে? কুবের বিপন্ন হয়ে বলে, গেলে দোষী বাকি, বাপের বাড়ি তো বটে, যেচে বাপের বাড়ি যেতে কারো লজ্জা নেই। কালই চলুক মালা, দুদিন একদিন পরেই ফিরে আসবে। এবার মালা সন্দিগ্ধ হয়ে বলে, যাওনের লাইগা জিদ কারো কেন মাঝে? জিদ কি বা, দরদ কইরা কইলাম জিদ। মালার উপর রাগের সীমা থাকে না কুবেরের। চরডাঙ্গা যাওয়ার আর তো কোনো ছুতো তার নেই। জামাই অকারণে শ্বশুর বাড়ি গেলে দোষ অবশ্য কিছুই হয় না, কিন্তু এখন কপিলা ওখানে আছে। হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটলে কে জানে কে কি ভেবে বসবে। বসে বসে কুবের উপায় চিন্তা করে, আর ক্রুদ্ধ চোখে মালার দিকে থেকে থেকে তাকায়। আজ বসন্তের আদর্শ আবহাওয়া এসেছে কেতুপুরে। দোলের উৎসব হবে কাল। লখা ও চণ্ডী আবির কিনে এনে আজই অঙ্গনে খানিক ঝরিয়েছে। বিকেলে পদ্মার ঘাটে নৌকার তদবির করতে গিয়ে কুবেরের আরো মন কেমন করতে থাকে। কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয়, তার ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা। পেট ভরে খেতে পেয়ে শরীরটা কুবেরের ভালো হয়েছে। খাদ্য যতটুকু শক্তি দিত আগে, ব্যয় করতে হতো তার 10 গুণ। এখন সেটা শুধু বন্ধ হয়নি, বিশ্রামও জুটেছে অনেক। মনেরও যেন তাতে ব্যাকুল হওয়ার ক্ষমতা বেড়েছে এবং কমে গিয়েছে দুর্বল অভিমান। সিদ্ধি বা আপিমের নেশার মতো আগে যা কুবেরের মনকে অনেকটা শান্ত করে রাখত। নৌকায় বসে কুবের যেন ভুলে যায় যত নিষ্ঠুরতা করেছে কপিলা, যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলেছে তার সঙ্গে। মনে পড়ে শুধু কপিলাকে, কপিলার লীলা চাপল্য, কপিলার হাসি ও ইঙ্গিত, তেলে ভেজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি। আর মনে পড়ে শ্যামাদাসের উঠোনে ভোরবেলা গোবর ল্যাপায় রত কপিলাকে। মালাকে বলবার অনুরোধ মেশানো তার শেষ সকাতর কথাগুলো। কেন আইছিলাম আসি? জিজ্ঞাসা করেছিল না কপিলা? ও জিজ্ঞাসার মানে কুবের বোঝে। আবার তাই যেতে চায় কুবের কপিলার কাছে। এখনই যেতে চায় শস্যহীন শুকনো মাঠগুলো ঊর্ধ্বশ্বাসে পার হয়ে চরডাঙ্গায়। কপিলা যেখানে চুল বাঁধছে, কুবেরকে দেখে তার বোতলটা কাত করে আরো খানিকটা তেল মাথায় ঢালবে কপিলা। তার উত্তোলিত দুটি বাহু, মুখের ছলনা ভরা হাসি, বসবার দুর্বিনীত ভঙ্গি সব পাগল করে দেবে কুবেরকে। ঘাটে আরো নৌকা আছে, মাঝি আছে। এইখানে থাকতে ভালো লাগে না কুবেরের। বাড়ি ফিরতেও ইচ্ছা হয় না। নদীর ধারে ধারে সে হাঁটতে আরম্ভ করে, ভেঙে পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলোর উপর দিয়ে। চলতে চলতে এক সময় 10-12 হাত ডাঙা তাকে সঙ্গে করে ধসে পড়ে নিচে। শীতের পদ্মার জল যেখান থেকে হাত 15 পিছিয়ে গিয়েছে। মাটির একটা চাপড়াই বুঝি মাথায় ঘা দিয়ে কুবেরকে অজ্ঞান করে দেয়। মিনিট 10 পরে চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এ বুঝি কপিলারই এক কৌতুক। তারপর কষ্টে উঠে বসে সে নিঝুম হয়ে থাকে। শেষ বেলার সূর্য যেন পদ্মাকেও নিঝুম করে দিয়েছে। দূরের নৌকোগুলো এবং আরো দূরের স্টিমারটা যেন হয়ে গেছে গতিহারা। বাতাসের জোর নেই, নদীর ছলাৎ ছলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলোকে কুবের ভালো বুঝতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপটিপ করছে। মাথার বাঁ পাশটা দিয়ে একটু রক্তও পড়ছে। তাই বলে কেবলই এখন মনে আসতে থাকবে কেন গণেশের সেই গান, পীড়িত কইরা জইল্লাম মইলাম সই।
আলস্যই। কার সঙ্গে পীড়িত করে জ্বলে মরছে কুবের? কপিলার সঙ্গে? হ, ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত। ছেলে মানুষ নাকি কুবের? পদ্মায় স্নান করে কুবের বাড়ি ফিরল। ভাত খেতে বসে হঠাৎ কুবের বলল, চরডাঙ্গা যাবি লখা? যামু বাবা, যামু। কাইল বিয়ানে মেলা দিমু, আই। হ, এ ফন্দি মান্য নাই। দোলের উৎসবে মামা বাড়ি যাবে ছেলেরা, একা তো যেতে পারবে না তারা, কুবের তাই সঙ্গে যাবে। কেউ টেরও পাবে না কিসে কুবেরকে টেনে আনছে চরডাঙ্গাতে। মালা বলল, আগো নিয়ে যাইবা তো আমারও নিয়ে চালো। কুবের বলে, না তরে নিমো না। যাবি না কইলি কেন? কুবের বেঁচেছে। মালাকে নিয়ে চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হয়ে ভালোই করেছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বেঁচে গেল। মালা এখন যেতে চায়। ছেলেদের নিয়ে কুবের যদি সত্যি সত্যি যায় চরডাঙ্গা, তবে আর সে যাবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলেছিল বলেই না প্রথমটা সে রাজি হয়নি। মালা স্বামী তোষামত আরম্ভ করে। রাত্রে খানিক রাগারাগি কাঁদাকাটি করতেও ছাড়ে না, কিন্তু কুবের অটল। যাবে না বলল কেন মালা? কুবের যখন তোষামত আরম্ভ করেছিল, বাহাদুরি করে তখন যেতে অস্বীকার করলো কেন? মরে গেলেও কুবের তো তাকে চরডাঙ্গায় নেবে না। হ, কুবেরের গো মালা জানে না। কি ভেবেছে সে কুবেরকে? রাত থাকতে উঠে লখা ও চণ্ডীকে টেনে তুলে কুবের রওনা হয়ে গেল। মাথা কপাল কুটে যাওয়ার জন্য কাঁদতে লাগলো মালা। কুবের ফিরেও তাকালো না। সকাল সকাল তারা পৌঁছলো চরডাঙ্গায়। হাঁটতে হাঁটতে ছেলে দুটোর পা ব্যথা হয়ে গিয়েছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করে চলতে হওয়ায় কুবেরের ধরে গেছে হাঁপ। শ্বশুর বাড়ির দাওয়ায় বসে গামছা দিয়ে সে ঘাম মুছতে লাগলো। একটু পরে কপিলা একখানা পাখা এনে দিল। কুবের খুশি হয়ে বলল, আছস কিবা কপিলা? কিবা দেখো? কাহিল যেন লাগে তারে। হ্যাঁ, কাহিল হয়েছে। কুবের ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন রে কপিলা, অসুখ নি করছে তার? মন্ডার অসুখ মাসি, তোমার লাইগা ভাইপা ভাইপা কাহিল হয়েছে। বলতে বলতে আঁচলের আড়াল থেকে হাত বের করে এক ভাঁড় চুন হলুদ কপিলা কুবেরের গায়ে ঢেলে দেয়। হেসে গলে পড়ে কপিলা। কুবের মূঢ়ের মতো চেয়ে থাকে। আনন্দ অথবা দুঃখ কিসে তার রোমাঞ্চ হয় সে বুঝতে পারে না। কেতুপুরে থাকবার সময় এমনি ভাবে হাসত কপিলা। আকুর টাকুরে শ্যামাদাসের বাড়িতে এ হাসির আভাসও কপিলার মুখে সে দেখতে পায়নি। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাইরে আসে। লখা ও চণ্ডীকে সঙ্গে করে কপিলা চলে যায় ভিতরে। শ্যামাদাসের কাছে বৈকুণ্ঠ ময়নাদ্বীপের কথা শুনেছে। সে সেই কথা আরম্ভ করল। কথায় কুবেরের মন ছিল না। সে অন্য মনে বৈকুণ্ঠের কথার জবাব দিয়ে গেল। রং ও কাদা নিয়ে গ্রামে দোলের উৎসব চলেছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষা ভূষা জেলে মাঝির পাড়া এটা। এখানে রঙের বড় অনটন। অনেক বেলায় কাদামাখা মূর্তি সমূহের একটা শোভাযাত্রা পাড়া থেকে গ্রাম প্রদক্ষিণ করতে বের হলো। গাধার মতো ক্ষুদ্রকায় একটা ঘোড়ার উপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসে আছে। গলায় তার ছেঁড়া জুতোর মালা, গায়ে গোটা দশেক ছিন্ন ভিন্ন জামা। চারিদিকে লড়বড় করে ঝুলছে অনেকগুলো ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের, বৈকুণ্ঠ ও অধরকে কাদা মাখিয়ে দিয়ে গেল। অধর ভিড়ে গেল দলে। তাথই তাথই নাচ, ছুটাছুটি, হইচই, ডোবা পুকুরের পাঁক তুলে যাকে খুশি ছুঁড়ে মারা। আনন্দ বটে দোলের।
খানিক ইতস্তত করে লক্ষা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দেবার জন্য ছুটে গেল। কুবেরের বারণ কানেও তুলল না।